আজকের বাংলা ক্লাসে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমি স্বাগত জানাই। আমরা অষ্টম শ্রেণীতে পাঠ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা একটি চিঠি, যেটি আমাদের পাঠ্য সাহিত্য মেলা গ্রন্থে জেলখানার চিঠি এই শিরোনামে বর্ণিত হয়েছে, সেটি পাঠ করছিলাম। আমাদের প্রথম পর্বের ক্লাস হয়ে গেছে, আজকের দ্বিতীয় পর্ব। আমরা যতটুকু পড়েছিলাম আজকে আমরা প্রথমেই সেই অংশটুকু একটু সামান্য দেখে নেব। দিলীপ কুমার রায়কে সুভাষচন্দ্র বসু লিখেছেন যে কারাগারে যে চিঠিগুলো পৌঁছায় সেগুলো ডাবল ডিস্টিলেশনের পথে পৌঁছালেও এবারের চিঠিটি সেই পথে আসেনি। কিন্তু তিনি যেটা লিখবেন দিলীপ বাবুকে প্রত্যুত্তরে, সেটি সেন্সরের ভেতর দিয়ে যাবে। কাজেই সুভাষচন্দ্র বসু তার 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 হৃদয়ের যে কথাগুলো, যেগুলো তিনি যা বলতে চেয়েছিলেন সবগুলো বলতে পারবেন না, কারণ এগুলো এখন দীর্ঘকাল তার হৃদয়ের মধ্যে অকথিতই রাখতে হবে। এরপর তিনি ভারতবর্ষের যে ব্রিটিশ শাসন প্রণালী, কারা শাসন ক্ষেত্রে অনুসরণ করা হয়, তো সেই যে যে ভারতবর্ষের জেলখানার যে করুণ পরিস্থিতি, এটা ব্রিটিশ শাসন প্রণালীর অন্ধ অনুসরণ। সেই জেল শাসন প্রণালীর অমানবিকতাকে তিনি রীতিমতো এখানে সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে ভবিষ্যতে কারা শাসন প্রণালীর একটা আমূল সংস্কারে তিনি উদ্যোগী হবেন, বা তিনি সক্রিয়ভাবে কারা সংস্কারে তিনি উদ্যোগী হবেন। তিনি এও জানিয়েছেন যে আমাদের দেশের শিল্পী সাহিত্যিকদের প্রত্যেকের যদি কিছু কিছু কারা জীবনের অভিজ্ঞতা থাকতো, তাহলে আমাদের শিল্প এবং সাহিত্য আরো অনেক সমৃদ্ধ হতো। তিনি বলেছেন কাজী নজরুল ইসলামের কবিতা তার যে কারাবাসের অভিজ্ঞতার কাছে কতখানি ঋণী, সেটা আমাদের ভেবে দেখা হয় না। যাই হোক, আজকে আমরা তার পর থেকে আলোচনা করব। তিনি লিখেছেন, আমি যখন ধীরভাবে চিন্তা করি তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। যদি আমাদের জীবনে সকল মুহূর্ত ব্যাপে এই ধারণাটা প্রসারিত হয়ে থাকত, তাহলে দুঃখে কষ্টে আর কোনো যন্ত্রণা থাকত না, এবং তাহাতেই আত্মা ও দেহের অবিরাম দ্বন্দ্ব চলিতেছে। তিনি জানিয়েছেন সাধারণত একটা দার্শনিক ভাব বন্দিদশায় মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে। আমিও সেইখানেই আমার দাঁড়াবার ঠাঁই করে নিয়েছি, এবং দর্শন বিষয়ে যতটুকু পড়াশোনা করা গেছে সেটুকু, এবং জীবন সম্বন্ধে আমার যে ধারণা আছে তাও আমার বেশ কাজে লেগেছে। মানুষ যদি তার নিজের অন্তরে ভেবে দেখবার যথেষ্ট বিষয় খুঁজে পায়, বন্দী হলেও তার কষ্ট নেই, অবশ্য যদি তার স্বাস্থ্য অটুট থাকে। কিন্তু আমাদের কষ্ট তো শুধু আধ্যাত্মিক নয়, সে যে শরীরে, এবং প্রস্তুত থাকলেও দেহ যে সময় দুর্বল হয়ে পড়ে। লোকমান্য তিলক কারাবাস কালে গীতার আলোচনা লেখেন, এবং আমি নিঃসন্দেহে বলতে পারি যে মনের দিক দিয়ে তিনি সুখে দিন কাটিয়েছেন। কিন্তু এ বিষয়েও আমার নিশ্চিন্ত ধারণা যে মান্দালয় জেলে 6 বছর বন্দী হয়ে থাকাটাই তার অকাল মৃত্যুর কারণ। এখানে নেতাজি বলতে চেয়েছেন যে একটা দার্শনিক ভাব এই বন্দিদশায় মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে, এবং তিনিও তার দর্শন শাস্ত্রে যতটুকু জ্ঞান
সেই জ্ঞান নিয়ে নিজের অন্তরে শক্তি সঞ্চার করছেন। তার ভাবনা বা তার চিন্তা যে মানুষ যদি নিজের অন্তরে ভেবে দেখবার যথেষ্ট বিষয় খুঁজে পায় তাহলে তার বন্দী হলেও কোনো কষ্ট নেই, কিন্তু স্বাস্থ্য অটুট থাকতে হবে। কিন্তু আমাদের কষ্ট তো শুধু আধ্যাত্মিক কষ্ট নয়, শরীরেরও কষ্ট। কাজেই শরীর দুর্বল হয়ে পড়লেই সেখানে আরো মুশকিল। যেমন তিনি উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে বালগঙ্গাধর তিলক বা লোকমান্য তিলক কারাবাসকালে আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন। গীতার আলোচনা লিখেছিলেন তিনি সেখানে, এবং সেই কারণে তিনি মনের দিক দিয়ে অত্যন্ত সুখে কাটিয়েছেন, কিন্তু শারীরিক কষ্ট ভোগ করেছেন। সেই জন্যই নেতাজি এও লিখেছেন যে মান্দালয় জেলে 6 বছর বন্দী থাকাটাই লোকমান্য তিলকের অকালে মৃত্যুর অন্যতম কারণ। এরপর নেতাজি কি বলেছেন আমরা দেখব। এ কথা আমাকে বলতেই হয় যে জেলের মধ্যে যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয়, সেই নির্জনতাই তাকে জীবনের চরম সমস্যাগুলি তলিয়ে বুঝবার সুযোগ দেয়। আমার নিজের সম্বন্ধে কথা বলতে পারি যে আমাদের ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নই বছরখানেক যে আগের চেয়ে এখন যেন অনেকটা সমাধানের দিকে পৌঁছচ্ছে। যে সমস্ত মতামত একসময়ে নিতান্ত ক্ষীণভাবে চিন্তা বা প্রকাশ করা যেত, আজ যেন সেগুলো স্পষ্ট পরিষ্কার হয়ে উঠছে। অন্য কারণে না হলেও শুধু এই জন্যেই আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবে। এখানে কি বলতে চেয়েছেন তিনি? জেলে বন্দি থাকার সময় মানুষ নির্জনে অনেক জটিল চিন্তা করার সুযোগ পায়। তখন তার মধ্যে আধ্যাত্মিক ও দার্শনিক শক্তির সঞ্চার হয়। জেলের বন্দি জীবনে যে নির্জনতার মধ্যে মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয়, সেই নির্জনতায় তাকে জীবনের চরম সমস্যাগুলি গভীরভাবে বোঝার একটা সুযোগ করে দেয়। এ বিষয়ে সুভাষচন্দ্র বসু নিজের একটা অভিজ্ঞতাকে এখানে ভাগাভাগি করেছেন। কি বলেছেন তিনি? জেলের নির্জনতায় নিজের সম্পর্কে ভাবতে গিয়ে তিনি দেখেছেন যে বছরখানেক আগে তিনি যে জটিল সমস্যাগুলির কোনো সুষ্ঠু সমাধান খুঁজে পাননি, এখন সেগুলোর সমাধান অনেকটাই পাচ্ছেন। তার যে সমস্ত মতামত তাকে নেহাতি দুর্বল এবং অস্পষ্ট ভাবে ছিল তার মনে, সেগুলি এই বন্দি জীবনে তার মনের মধ্যে যেন সুস্পষ্ট ও পরিষ্কার হয়ে উঠেছে। এসব বিষয় বিবেচনা করেই লেখক বা পত্র লেখক আমাদের জানিয়েছেন যে তার কারাবাসের শেষ হওয়া পর্যন্ত তিনি আধ্যাত্মিক দিক দিয়ে অনেকটাই লাভবান হতে পারবেন। এরপর আমরা পরের অনুচ্ছেদ আলোচনাতে আসি। কি বলেছেন এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু? আমার কারাবাস ব্যাপারটিকে তুমি একটা মার্টারডম বলে অভিহিত করেছ। অবশ্য ও কথাটা তোমার গভীর অনুভূতি ও প্রাণের মহত্বেরই পরিচায়ক। অর্থাৎ নেতাজি বলতে চেয়েছেন যে তার কারাবাস ব্যাপারটি দিলীপ কুমার রায় যে শহীদের আত্মবলিদান বা মহৎ কাজে জীবন উৎসর্গ বা শহীদত্ব বলে অভিহিত করেছেন, সেটা নেতাজি জানিয়েছেন যে সেটা দিলীপ কুমার রায়েরই প্রাণের মহত্বের পরিচয়। কেন বলেছেন আমরা সেটাই দেখব। তিনি জানিয়েছেন, কিন্তু আমার সামান্য কিছু হিউমার ও প্রপোর্শনের জ্ঞান আছে, মানে রসিকতা এবং সামঞ্জস্যের জ্ঞান আছে, অন্তত আশা করি যে আছে। তাই নিজেকে মার্টার মনে করার মতো স্পর্ধা আমার নেই। স্পর্ধা বা আত্মম্ভরিতা জিনিসটাকে সম্পূর্ণ এড়িয়ে চলি। অবশ্য সে বিষয়ে কতখানি সফল হয়েছি শুধু আমার বন্ধুরাই বলতে পারে। তাই মার্টারডম বা শহীদত্ব এই জিনিসটা আমার কাছে বড় জোর একটা আদর্শই হতে পারে। মানে তিনি
আত্ম উৎসর্গ বা শহীদত্বকে নিজের একটা আদর্শ বলে মনে করেন, কিন্তু নিজেকে শহীদের মর্যাদা দিতে তিনি তখনও পর্যন্ত পছন্দ করতেন না বা রাজি ছিলেন না। এখানে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর হৃদয়ের মহত্বকেই এখানে ফুটে উঠতে দেখি, যে এই রকম একটা মানুষ যিনি দেশের জন্য মান্দালয় জেলে বন্দী আছেন, বন্দী জীবন কাটাচ্ছেন সেখানে, সেই ব্যাপারটিকেও তিনি মহৎ কাজে জীবন উৎসর্গ হিসেবে মেনে নিতে পারেননি। তিনি সেটা তার রাজনৈতিক জীবনের অঙ্গ বলে মনে হয়েছে। তার মহৎ প্রাণ তাকে এই রকম স্পর্ধা বা আত্মম্ভরিতা দেয়নি। তিনি এই জিনিসগুলোকে সম্পূর্ণ এড়িয়ে চলেন, বর্জন করেন। তার কাছে সেই মহৎ কাজে জীবন উৎসর্গ একটা আদর্শ হতে পারে, কিন্তু তিনি এখনো নিজেকে সেই জায়গায় পৌঁছাতে পারেননি বলে জানিয়েছেন, এবং সেটাই তিনি মনে করেন। এই গেল আমাদের আজকের অর্থাৎ দ্বিতীয় পর্বের আলোচনা। আমরা পরের ক্লাসে আবার বাকি অংশের আলোচনায় যাব। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।